আমরা যখন এখানে আমি দিয়েছি আন্তর্জাতিক মানের একটি ফুটবল খেলার মাঠ অঙ্কন করা হলো। মাঠ যখন অঙ্কন করবেন, অঙ্কন করতে গিয়ে আমরা পরীক্ষার সময় আন্তর্জাতিক মানের খেলি, কিন্তু আপনি যখন আপনার স্কুলে বা কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটি যেখানে যান, ওইখানে যদি মাঠ ছোট হয়, ওই অনুপাতে আপনি মাঠ করবেন। আপনি মনে করেন আপনি যে স্কুলে শিক্ষকতা করতেছেন, ওই স্কুলের মাঠ আন্তর্জাতিক মানে না, তখন এটা আপনি পরিমাণ মতো একটা আইডিয়া করে আপনি মাঠ অঙ্কন করবেন। কিন্তু আমরা যখন যেখানে যে স্কুল বা কলেজ, ইউনিভার্সিটির মাঠটা আন্তর্জাতিক মানের, ওইটা আন্তর্জাতিক মানের তৈরি করবে এবং জেলা, থানা, উপজেলা, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ের মাঠগুলো সাধারণত জাতীয় পর্যায়ে হয়ে থাকে, বুঝলেন, আন্তর্জাতিক পর্যায়ে হয়ে থাকে। এখন আন্তর্জাতিক আমি 3টা মাপ বলব, এর মধ্যে 2টা মাপ খুবই স্ট্যান্ডার্ড, 3টা মাপ আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ। মাঠ যখন অঙ্কন করবো, তখন দৈর্ঘ্যটা হবে 70, প্রস্থ হবে 70। প্রস্থ যখন হবে 70, দৈর্ঘ্য হবে 110। প্রস্থ যখন হবে 75, দৈর্ঘ্য হবে 115। প্রস্থ যখন হবে 80, প্রস্থ হবে 120। গজ, এগুলো গজ। মিটারটা অ্যাড করে দিতে নাকি একটু ডিফারেন্স হবে না স্যার? হ্যাঁ, মিটারটা অ্যাড করে দিতে মিটারটা গ্রহণ করতে আমি যেভাবে করছি আপনি ভিডিও করুন, আমি ভিডিওতে করাই দিয়েছি, আপনি এটা করুন। আমার ফুটবল খেলার এবং প্রত্যেকটা খেলারে আমি মনে করেন যে এটা রিভিউ শিখছি, এটা রিভিউ করা যায়। আমি যদি ফুটবল ইয়ে করি, গজে করি, হ্যান্ডবল করাবো মিটার, তাহলে একটার সাথে আরেকটা মনে করেন মাঠ অঙ্কন করতে সমস্যা হবে না, বুঝলেন। কোনোটা গজে করবো, কোনোটা মিটারে। ফুটবলটা আমি গজে করছি, হ্যান্ডবলটা আমি মিটারে করছি। এটার একটা পরীক্ষার সময় কোনো যাতে কোনো বেদল না হয়। কথাটা কি ঠিক নেবে? হ্যাঁ, এটা করে। এখন স্ট্যান্ডার্ড হলো 70 হইতে 75 আর 110 হইতে 115। এই মাপের বেশি চলে এবং সর্বনিম্ন আপনি করতে পারবেন। আন্তর্জাতিক আরেকটা মাপ আছে, সর্বনিম্ন 50 গজ প্রস্থ আর দৈর্ঘ্য হবে 100 গজ। সর্বনিম্ন কত? 50 আর সর্বোচ্চ প্রস্থ সর্বনিম্ন হবে 50, দৈর্ঘ্য হলো 100। এটা সর্বনিম্ন। এই সর্বনিম্ন ইয়েটাই আমার লাভ নাই কলেজে হয়, এছাড়া এখানে আর বড় কোনো কলেজের মাঠ নাই। হ্যাঁ, সর্বনিম্নটা দিবেন না, এই দুটো দিবেন, এই দুটো দিবেন। এইটা 70 হয়ে 75 আর 110 হতে 115। এখন আমরা একটা মাঠ অঙ্কন করবো।
এটা গোল লাইন আর একটা টাচ লাইন মনে রাখবেন, বুঝছেন? 500 টাকা লিখবেন না, টাচ লাইন লিখবেন।
আমার লেখাগুলি আমরা বুঝে হ্যাঁ ভুলগুলো আমরা ঠিক করে লিখে নেবেন। এটা কি লিখছি? ঐচ্ছিক পতাকা, দুটো ঐচ্ছিক পতাকা থাকে। এরপরে কোন চিহ্ন বাড়ে কোনো কিছু বাকি থাকলে আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। মোটামুটি একটা আন্তর্জাতিক মানের একটা ফুটবল খেলার মাঠ অঙ্কন করেছি আমি। প্রস্থ নিয়েছি 75 গজ আর দৈর্ঘ্য নিয়েছি 115 গজ। এখন সমস্ত মাঠটারে আমি দুই ভাগে ভাগ করছি। দুই ভাগে ভাগ করি, মধ্যখানে একটা স্পোর্ট দিচ্ছি। এটা ব্যাসার্ধ হইল 9 ইঞ্চি। ব্যাসার্ধ কত ইঞ্চি? 9 ইঞ্চি। এটা হলো সেন্টার স্পট। এই জায়গাটার নাম হচ্ছে সেন্টার স্পট। তারপরে এটাকে কেন্দ্র করে 10 গজ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি, ওইটাকে বলা হয় সেন্টার স্পট। খেলা এখান থেকে আরম্ভ হয়। যেই দলের আরম্ভ করবে ওই দলের 2 জন প্লেয়ার এখানে ভিতরে থাকবে, অন্য দলের প্লেয়াররা বাইরে থাকবে। খেলা যখন আরম্ভ করবে তখন যেই দলের প্লেয়াররা খেলা আরম্ভ করবে বা টসে বিজয়ী হয়েছে, তারা খেলা মাঠ আগে নিয়েছে, তারাই করবে কি খেলা আরম্ভ করবে। এবং অন্য দলে তারা সেন্টার সার্কেলের বাইরে থাকতে হবে, বুঝলেন? যেই মাত্র টাচ করবে, রেফারি বাঁশি যাওয়ার সাথে সাথে যেই মাত্র টাচ করবে, টাচ হওয়ার সাথে সাথে সেন্টারের বাইক থেকে আসি যদি কেউ এটাকে টাচ করতে পারে, বিপক্ষ দলের কোনো আপত্তি নেই। টাচ করার পরে ফুটবল খেলা কিসের মাধ্যমে আরম্ভ হয়? টাচের মাধ্যমে আরম্ভ হয়। আচ্ছা, বাস্কেটবল কিসের মাধ্যমে আরম্ভ হয়? জাম্প শুটের মাধ্যমে আরম্ভ হয়। আচ্ছা, এগুলো মনে রাখবেন। ক্রিকেট বোলিংয়ের মাধ্যমে। হ্যাঁ, এবার প্রত্যেকটা খেলা কোন খেলাটা কীভাবে আরম্ভ হয় জেনে নেবেন। ফুটবল খেলার আইন হলো 70টি। ফুটবল খেলার আইন কয়টি? ক্রিকেটের 32টি। এবার প্রত্যেকটা খেলার আইন আছে। আপনি কোনো জায়গায় কোনো কিছু যদি কোনো কেউ জিজ্ঞাসা করে যে আপনি এটা করলেন কেন, বলে এটা আইনি নেই। আমরা কিন্তু একদম বিপিএ ঠিক করি। আমরা আইন অনুসারে আইন মেনেই আপনি খেলা পরিচালনা করেন। বুঝলেন? এখন আসেন, আমি এইভাবে আলোচনা করি। বইয়ের মধ্যে পয়েন্ট আছে, পয়েন্ট আকারে আলোচনা করতে থাকি। 17টা পয়েন্টে আলোচনা করব। এক নম্বর আইন হচ্ছে আয়তন, খেলার মাঠ। এটা গেল খেলার মাঠে পরে। 2 নম্বর দাগ টানা, মার্কিং বা দাগ টানা। দাগ আমি টেনে ফেলছি, এটা 2 নম্বর। এবং এটা যে মাপজোপ আছে এটাই 2 নম্বর আইনের অন্তর্ভুক্ত। আমি এটি একটু আগে আলোচনা করছি। এখন পেনাল্টি এরিয়া, গোল এরিয়া। প্রথমে আরম্ভ করবো গোল এরিয়া। এই দুদিকে গোল পোস্ট থেকে উভয় দিকে গোল লাইনে 6 গজ, ডাইনে 6 গজ, বামে 6 গজ, 6 গজ নিয়ে সামনের দিকে আরো 6 গজ দিয়া, দুই দিকে 2টা রেখা টানবো। এই রেখা 2টা যোগ করে দিব, এটা হবে 20 গজ। এটা কতটুকু হবে? 20 গজ। তাহলে এই 20 গজের ভিতরে পুরা জায়গাটা আছে না, এই পুরা জায়গাটা হচ্ছে গোল এরিয়া। এই পুরা জায়গাটা হচ্ছে গোল এরিয়া।
অর্থাৎ 8 গজ 6 গজ 6 গজ 6 6 8 6 6 12 12 আর 8 20। এটা সামনের দিকে আবার 6 গজ আসবে, এদিকে সামনে আবার 6 গজ আসবে, এটা যোগ করলে হবে 20 গজ। এই পুরো এরিয়ার ভিতরে হলো গোল এরিয়া, এটার মধ্যে গোল কিপার থাকবে সবসময়, সে অবাধে এখানে বল ধরবে বা এটা গোল এরিয়া। এরপরে গোল এরিয়া থেকে 12 গজ, এদিকে 12 গজ 12 গজ, বুঝলেন? এখানে হলো 6 গজ গজ, এখানে 6 গজ গজ। তাইলে গোল এরিয়া থেকে আরো দুই দিকে আরো 12 গজ করে সম্প্রসারিত করে ভিতরে আরো দুটা অঙ্কন করবো, রেখা অঙ্কন করবো। এই রেখাগুলো লম্বা হবে কতটুকু? 12 গজ 12 গজ। এটাও 12 গজ, এটাও 12 গজ গজ 12 গজ। এরপরে রেখা দুটা যোগ করব, যোগ করলে হবে 44 গজ। এইদিকে 12 গজ, ওইদিকে 12 গজ। গোল লাইন হইতে দুই দিকে 12 আর 6 কত? এখানে আছে 6 গজ, 6 আর 12 কত? 18। এখানে 6 আর 12 কত? 18। এই 18 আর এখানে আছে 18 দুগুণ 36, 36 আর 8 কত? 44। এই 44 গজ। তাহলে গোল লাইনের 44 গজ থেকে মাঠের ভিতরের দিকে 12 গজ দূরে আরো দুটা রেখা অঙ্কন করে রেখাটা যোগ করলে ওইটা 44 গজ হবে। এই 44 গজের ভিতর হলো জায়গাটা হলো কি? পেনাল্টি এরিয়া, বুঝলেন? আর গোল লাইনের মধ্যখান বরাবর হইতে, গোল পোস্টার মধ্যখান বরাবর হইতে সামনের দিকে 11 গজ দূরে একটা 9 ইঞ্চি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এটা হলো পেনাল্টি স্পট। মনে রাখবেন, পেনাল্টি স্পট সেন্টার স্পটের মাপ একই, 9 ইঞ্চি। ব্যাসার্ধ কতটুকু? 9 ইঞ্চি। 10 গজ না 11 গজ? 10 গজ সামনে আছে। কতটুকু লিখছি আপনি দেখে নেবেন। দেখেন, আপনি দেখেন, আপনি জানা থাকলে আমি তো দেখছি 11 গজ। আচ্ছা, বুঝলেন? সেন্টার সার্কেলের ব্যাসার্ধ 10 গজ, বুঝলেন? এটা হলো এটা হচ্ছে পেনাল্টি এরিয়া। তারপরে মধ্য রেখা বরাবর দুই দিকে দুটা ফ্ল্যাগ থাকবে, এগুলো 1 গজ দূরে থাকবে। মাঠের রেখার উপরে থাকবে না, টাচ লাইনে থাকবে না। কতটুকু টাচ লাইন হইতে কতটুকু দূরে থাকবে? 1 গজ দূরে থাকবে। এটা লাগানো থাকে। এটা সাধারণত আমাদের গ্রাম অঞ্চলে দেওয়া হয় না, বুঝলেন? জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে দুটা ফ্ল্যাগ দেওয়া হয় টাচ লাইন থেকে 1 গজ দূরে, দুই দিকে দুটো দেওয়া হয়। এগুলোর বলা হয় ঐচ্ছিক পতাকা। ঐচ্ছিক পতাকা, ঐচ্ছিক পতাকা। সমস্ত পতাকার উচ্চতা কত ইঞ্চি? 5 ফিট। 5 ফিট। একটা পতাকার উচ্চতা, মাটি হইতে একটা পতাকার উচ্চতা কতটুকু থাকবে? 5 ফিট। মনে রাখবে, 5 ফিট। আচ্ছা, কর্নার, এই যে সাইড কোণায় 60টা কর্নার এই দিয়েছি, এগুলা 1 গজ ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করছি। 1 গজ ব্যাসার্ধ নিয়ে, 1 গজ ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করছি। এই 1 গজের ভিতর থেকে বল, পেনাল্টি বল মারতে হবে। না, কর্নার, সরি, কর্নার কিক এখান থেকে করা হবে। কর্নার কিক এখান থেকে করা হবে এই 1 গজের ভিতর থেকে। আমার কোনো কিছু উল্টা পাল্টা করলে আপনার বলে দিবেন, বুঝলেন? আচ্ছা, আর আছে পেনাল্টি এরিয়া গেল। 5 নম্বর আইন কর্নার কিক। 5 নম্বর আইন কর্নার কিক। যখন বিপক্ষ দলের কোনো বল যদি কোনো গোল লাইন অতিক্রম করে তাহলে এটা আউট, এটা মারবে গোল। বিপক্ষ দলের কোনো সরাসরি বিপক্ষ দলের কিকে বা শরীরের কোনো অংশ লেগে মাঠ গোল লাইন পেরিয়ে গেলে এটা হবে কি? আউট, বা তখন এটাকে গোল কিক করা হবে। আর যখন নিজ দলের রক্ষণ ভাগের কোনো খেলোয়াড়ের গায়ে কোনো অংশ লেগে হাত পেতিত কোনো অংশ লেগে যদি কোনো
গোল লাইন অতিক্রম করে তখন হবে কর্নার কি, কর্নার কি। এখন যখন ডান সাইড থেকে কর্নার কিক হবে তখন ডান সাইড থেকে মারবেন, বাম সাইডে হলে বাম সাইডে মারবেন, বাম সাইডে হলে এখানে বসাবেন, আর ডান সাইডে হলে এখানে বসাবেন। হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবেন, কর্নার কিকে সরাসরি গোল হয়, কর্নার কিকে সরাসরি। অনেক সময় বলে স্যার এটা কেমনে হবে, এখানে রাখে এটা মারছে, অনেক সময় বল ফাঁক দিয়ে ঢুকে যায়। বল যখন জোরে মারা হয় অনেক সময় এটাকে ঢুকে এনে ফাঁক দিয়ে ঢুকে যায়। কর্নার কিকে সরাসরি গোল হয়, ফাঁক দিয়ে ঢুকে যায়, বুঝলেন? থ্রু ইনে কি গোল হয় সরাসরি? থ্রু ইনে কি গোল হয় কেউ বলতে পারতেছেন, আপনি কি বলতে